বিয়ের সবচেয়ে সেনসিটিভ পার্ট হচ্ছে কবুলের সময়। যদিও কাবিনের সময় এক দফা ঝগড়া হয়েছে। লিমনের মামারা কাবিন 7 লাখ টাকার বেশি দিবে না, আর পারভেজ সাহেবরা 10 লাখ টাকার কমে কাবিন করবে না। এই নিয়েই এক দফা ঝগড়াঝাটি হয়েছে। শেষে চন্দ্র এসে লিমনকে জিজ্ঞাসা করে, লিমন ভাই, তুমি রূপসাকে নগদে কত লাখ টাকা কাবিন স্বরূপ দিতে পারবে? লিমন কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, 5 লাখ। কাবিনের টাকা বিয়ের পরপরই পরিশোধ করার নিয়ম আছে, তাই সে যত দিতে পারবে ততই দিবে। আর কেউ কিছু বলবে? আর দ্বিতীয় কথা, কাবিন যদি সংসার রক্ষা করতে পারত, তাহলে ভাঙন নামক শব্দটা থাকতো না। চন্দ্রের কথায় নিশ্চুপ সমাগম। কাজী বলল, বিয়ে শুরু করব? শুরু করেন। চন্দ্রের কথায় আর কেউ কিছু বলার সাহস করতে পারেনি। নগদ 5 লাখ টাকা দেনমোহর ধার্য করিয়া সাভার নিবাসী নজরুল ইসলামের পুত্রকে কবুল করিল রূপসা। মেয়ের কবুল বলার পরপরই খুরমা বিতরণ করা হয়। এরপর মিষ্টি বিতরণ করা হয়। খাওয়া দাওয়া শেষে এবার বিদায়ের পালা। ঝিনুক, রিমি, নিশা ওরা জুতা চুরি করে হাত ধুয়ে টাকা নিলেও পুনম এইসবের ধারের কাছেও গেল না, কারণ সে লিমনকে ভাই ডেকেছে। দ্বিতীয়ত, চন্দ্র আশেপাশেই ঘুরঘুর করছে। এক কোণে টেবিলে বসে বোরহানির গ্লাসে চুমুক দিচ্ছিল। তখন তার সামনেই চেয়ারে কেউ বসে পড়ল। হ্যালো পুনম। অবাক হয় পুনম। কাইফি ভাইয়া? মনে আছে তাহলে? থাকবে না কেন? আপনি আমাদের স্কুলের ইংরেজি গেস্ট টিচার ছিলেন, আর একমাত্র আপনিই সকল স্টুডেন্টদেরকে বলতেন স্যার না ডেকে ভাইয়া ডাকতে। চমৎকার হাসলো কাইফি। বলল, তোমরা না গ্রামে থাকতে, কিন্তু এখানে? আব্বুর ব্যবসা এখানে, তাই চলে এসেছি। এভাবেই আরো অনেক কথা বলতে থাকে। তবে পুনমের অজানা কেউ একজন তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে চলেছে। পুনমের হাসি দেখে তার গা জ্বালা করছে। সে ঝড় গতিতে পুনমের সামনে দাঁড়ায়, দাঁতে দাঁত চেপে বলল, একটু পরেই রূপসা চলে যাবে, তাকে সময় না দিয়ে এখানে দাঁত বের করে হা হা হি হি করে চলেছ মেয়ে। চন্দ্রের খোঁচা মারা কথায় পুনম কিছুই বলল না, উঠে গেল সেখান থেকে। চন্দ্র কাইফির দিকে তাকিয়ে বলল, হ্যালো কাইফি, ইহান ভাই আপনাকে খুঁজছে। কাইফি চন্দ্রের দিকে তাকিয়ে তাকে পাশ কাটিয়ে চলে গেল। তবে যাওয়ার আগে দুজনের চোখাচোখি ঠিকই হয়েছে। কিছু ছিল দুজনের দৃষ্টিতে, তা তারা দুজনেই টের পেল। বাবার বুকে মুখ গুজে কেঁদে চলেছে রূপসা। সিতারা বেগম সহ 3 জা একসাথে কেঁদে চলেছে। রিমি, ঝিনুক, নিশা রূপসার সাথে যাবে। রূপসা আনিস সাহেবের সামনে যায়, পুনমকে জড়িয়ে ধরে। পুনম ফিকরে কেঁদে ওঠে। আনিস সাহেবকে রূপসা বলল, মামু, ওকে নিয়ে যাই আমার সাথে, কাল তোমরা নিয়ে এসো। আনিস সাহেব কিছু বলার আগে চন্দ্র বলল, ওর যাওয়া লাগবে না, রিমি, ঝিনুক, নিশা যাচ্ছে তো। এতজন যাওয়া ঠিক হবে না তো, আবার আসিস তখন দেখে নিস। রূপসা চন্দ্রকে বলল, আমার সাথে যাক ভাইয়া, ও আমার সাথে সাথেই রাখবো ওকে। রূপসার কথা শুনে লিমনের মুখে আমাবস্যা নামলো। আনিস সাহেব বলল, না রে মা, জানিস না ও কেমন? এই যে সারাদিন হইচই করেছে, রাতে মাথা ব্যথায় কষ্ট পাবে। আজ থাক, কাল যাবে না আমাদের সাথে। তার সাথে পারভেজ সাহেব বললে। রূপসা আশেপাশে তাকিয়ে মুক্তিকে খোঁজে। কোথা থেকে শিহাব মুক্তিকে ধরে আনে। মুক্তিকে জড়িয়ে ধরেই কেঁদে দেয়। দুজন দুজনের সুখ দুঃখের সঙ্গী ছিল। কন্যা বিদায় হতে কিছু কিছু মেহমান বিদায় নিল। যারা রয়েছে তারা বাড়িতেই থাকলো। পুনমদের বাসা খালি হলো। 4 জন মিলে রান্নাঘরে যারা রাতে থাকবে তাদের জন্য খাবার রান্না করছে। আনিস সাহেব সহ 3 ভাই পারভেজ সাহেবের ঘরে আছে। বাড়িতে পুনমের সমবয়সী কেউ না থাকায় সে আমায়ের সাথে খেলতে থাকে। তখনই একজন বুড়ি তাকে ডাকে, ওই মাইয়া, ওই মাইয়া, ওই কালা মাইয়া। পুনম এমন সম্বোধন শুনে তাকায় তার দিকে। রমিজ সাহেবের আম্মা, তার ফুপির শাশুড়ি। তাই তার ডাক উপেক্ষা করতে যেও পারে না। ধীর পায়ে তার সামনে দাঁড়ায়। জি, কিছু বলবেন? কমু দেখাই তো ডাকতাছি। দেখি মাইয়া, এক খিলি পান বানাইয়া দাও তো। পুনম একবার মহিলাটির দিকে তাকায় তো একবার পানের বাটার দিকে তাকায়। তারপর বসে পান বানাতে শুরু করে জর্দা সুপুরি দিয়ে।
শেষে চুন দিতেই খ্যাক খ্যাক করে উঠল বুড়ি। আয় হায়, এই মাইয়া দেখি অলক্ষী, এরে দিয়া সংসারে আয় উন্নতি সম্ভব হইব না। রমিজ সাহেবের মায়ের চিৎকারে সবাই এসে হাজির। তারা ভয় পেয়েছে। তবে শিলা এসে পুনমের হাতে পানের বাটাটা দেখে বুঝতে পারে সব। রমিজ সাহেবের দিকে চোখ রাঙিয়ে ফের পুনমের হাতের বাটাটা নিয়ে পুনমের গালে হাত বুলিয়ে বলল, তুমি যাও আম্মা, আমি আছি, আমি বলছি। ভয়ে পুনম মাথা নেড়ে সেখান থেকে প্রস্থান করে নেয়। পুনম যেতে দেখে খেকিয়ে ওঠে বুড়ি। বলল, ওরে যাইতে দিলা কে বউ? ওরে আজ আমি পান বানানো শিখামো। এমনে চললে কেমনে স্বামীর সংসার করব? এগুলা তো অলক্ষীর লক্ষণ। গম্ভীর হয় শিলা। আদুরে ভাইজির বিরুদ্ধে এমন কথা সে শুনতে নারাজ। গম্ভীর স্বরে বলো, ওর চিন্তা আপনার করা লাগবো না আম্মা। সেটা ওর মা বাবাই করুক। আর আল্লাহর রহমতে তার অশেষ দয়ার ও বাবা চাচাদেরও যা আছে ইনশাল্লাহ শেষ হবে না। যদি সংসার করতে না পারে তাহলে ঘর জামাই রাখবো। তবে একটা জিনিস খেয়াল করব, ওর শ্বশুর বাড়িতে যেন আপনার মতো কোনো মহিলা না থাকে। তাহলে লক্ষ্মী আর অলক্ষ্মীর গেড়া কলে ওর জীবনটাই ধ্বংস হয়ে যাবে। খেকিয়ে ওঠে বুড়ি। দেখছো দেখছো রমিজ, তোর বউ আমারে কেমনে কইল আমি কি করছি? হ্যাঁ রে, খাওনে ধরছি নাকি পিন্দায়া ধরছি? আম্মা থামো, আমরা আরেক বাড়িতে আছি। তবুও তিনি থামে না। শেষে না পেরে রমিজ সাহেবের ছোট ভাই তমিজ সাহেব বিশাল ঝাড়ি দিতেই থেমে গেলেন তিনি। থম মেরে বসে থাকলো ড্রয়িং রুমে। রেশমা বেগম পুনমকে নিয়ে বাড়িতে চলে গেছে। পুনমের ঘরে যেয়ে দেখে হাঁটু মুড়ে বিছানায় বসে কাঁদছে পুনম। দীর্ঘশ্বাস ফেলল। সে কি করবে ভেবে পায় না। তার মনে চাচ্ছে এক ছুটে সেই গ্রামে চলে যেতে, তবে পারছে না। আম্মা, মায়ের ডাকে মাথা তোলে পুনম। রেশমা চোখ মুছে বলল, আমাদের মেয়েদের অশ্রু হলো হাতিয়ার। এটা সঠিক জায়গায় লাগালে বড় বড় যুদ্ধ জয় করতে পারবো। সেই অশ্রু এমন বিনা কারণে ফেলা তো কি ঠিক? আমো, ও আমার। কান্নার দমে কথা বলতে পারছে না পুনম। রেশমা বেগম আবারও বলল, উনি কে আমাদের? হুম, কেউ না। বাড়ি বয়ে আসা একজন নামমাত্র মেহমান, আর কেউ না। তোমার চেনা জানা পরিবেশের মধ্যেও কেউ না আসে। মাথা নাড়ে পুনম। অশ্রুসিক্ত চোখে তাকালে রেশমা বেগম বলল, কোনো দুর্বল মেয়ে তো আমার মেয়ে না। আমি সেই শিক্ষা দিয়েছি একজন দুরন্ত যোদ্ধাকে। জীবন যুদ্ধে বলো আর বেঁচে থাকার যুদ্ধ বলো, নিজের জয় ছিনিয়ে নিয়েছে, নিজেকে মানিয়ে নিয়েছে, সকল পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়েছে। ইস, আর কাঁদে না মা। অপরদিকে চন্দ্র বাড়িতে ঢুকে রিশান ও রিহাব সহ বাড়িতে ঢুকে রান্নাঘরে যায়। আম্মু, এক গ্লাস শরবত দাও তো, প্রচন্ড গরম পড়েছে আজ। উত্তর করে না চাঁদনি বেগম। সিতারাও ও নিপা বেগম বিরক্ত মুখে রান্না করছে। চন্দ্র এভাবে ভাবভঙ্গি দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তখনই মিনু গড়গড় করে তখনকার সব কথা বলে দিল। সব শুনে রিশান ও শিহাবের লজ্জা লাগলো, আবার দাদির উপরে রাগও হলো। সীতারা কিছু না বুঝলেও দুই যা ভয়ে একে অপরের দিকে তাকায়। চাঁদনি বেগম ও নিপা বেগম নিজের স্বামীর কাছে শুনেছেন চন্দ্রের পুনমেরকে নিয়ে পাগলামি। তবে তাদের অবাক করে দিয়ে চন্দ্র শান্ত স্বরে বলল, আমাকে ওনার কাছ থেকে একটু চুন এনে দিতে পারবি? মিনু হতাশ, খুবই হতাশ। সে মাথা নিচু করে গাল ফুলিয়ে বলল, আচ্ছা। চন্দ্র চলে যায়। ঘরে ঢুকেই সর্বপ্রথম দরজাটা বন্ধ করে টেবিল ল্যাম্প আছাড় মেরে দেয়। সাউন্ড প্রুফ রুম হওয়াতে শব্দটা বাইরে যায় না। টি শার্টের ওপরে শার্টটা খুলে তোয়ালে নিয়ে ওয়াশরুমে যেয়ে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে থাকে। চোখটা বন্ধ অবস্থায় হাসে চন্দ্র। শিলার শাশুড়ি খেতে আসবে না নিচে, সে তার বাড়ি যাবে এবং এই মুহূর্তেই যাবে। তাকে মানাতে গিয়েছে চন্দ্র। এতেও যেন সবাই অবাক। আসবো না নু? শিলার শাশুড়ি তাকায় চন্দ্রের দিকে, হাসি ফুটিয়ে বলল, আরে আইসো দাদু ভাই, শুনলাম তুমি নাকি খেতে যাওনি। কেন জামু, কেন
কও কেন জামু? একটা বাইরের মাইয়ার লাইগা। ওরা আমারে কি কথা শুনাইছে, ওই মাইয়া অপয়া তো। সত্যি কথাই তো কইছি আমি। নাইলে চিন্তা করো, ওই মাইয়ার লাইগা তো পারভেজ এত ভালো বউডারে তালাক দিল। চন্দ্র তাকিয়ে আছে বুড়ির দিকে, বলল, আচ্ছা, যা হয়েছে বাদ দাও। ও নেই, নিজের বাসায় চলে গেছে। আর ফুপির হয়ে আমি সরি বলছি। তুমি চলো। ঠোঁটে হাসি ফুটে উঠল তার। চন্দ্রের হাত ধরে নিচে নামলো। কারোর ভালো না লাগলেও কেউ কিছুই বলল না। তিনি তাদের বোনের শাশুড়ি, তাই তিন ভাইয়ের একজনও কিছু বলল না। ভাগ্যিস আনিস শোনেনি। খেতে বসেছে সকলে। চন্দ্রশীলার শাশুড়ির পাশেই বসে। ভাতের লোকমা মুখে নিয়ে অদ্ভুত হাসি ফুটে ওঠে তার ঠোঁটের কোণে। কেউ দেখার আগেই তা মিলিয়েও যায়। তবে রিশানের কোনো কেন জানি চন্দ্রের এত ভালো মানুষই সহ্য হয় না। শিহাবের কানে কানে বলল, আমার কেমন জানি রহস্যময় লাগছে রে। চন্দ্রমামার কাছে রহস্যময় গন্ধ পাচ্ছি। তোর নাক ভাগাড়ে রেখে আয়। এখানে গরম গরম গোশ পোলাওয়ের গন্ধ রেখে রহস্যের গন্ধ খুঁজে চলেছিস। আরে চুপ, খা। আর কোনো কথা হয় না। আনিস সাহেব যখন বাসায় ঢোকে, বাসা নিস্তব্ধ দেখে অবাক হয়। মা মেয়ে কাউকেই ওই বাসায় না পেয়ে এখানেই এসেছে। বাসায় ঢুকে চাবি দিয়ে গেটটা লক করে স্ত্রী মেয়েকে খোঁজে। না পেয়ে মেয়ের রুমে যেয়ে দেখে মা মেয়ে গভীর ঘুম। হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। ঠিক তখনই আনিস সাহেবের ফোনটা বেজে উঠল। সে ফোনটা সাইলেন্ট করে মেয়ের কপাল ও স্ত্রীর কপালে চুমু খায়। ঘড়ির দিকে তাকায়। রাত 8:30। আনিস সাহেব জানে ঠিক 12টায় মেয়ে না উঠলেও মেয়ের মা উঠে যাবে খিদের চোটে। তাই তিনি রান্নাঘরে যায়। রাইস কুকারে ভাত বসিয়ে ইলিশ মাছ বের করে ফ্রিজ থেকে এবং ডিপে রাখা রান্না করা গোশের বাটিটাও বের করে। কাঁচা কলা স্লাইস করে কেটে হালকা ভাজা দিয়ে সর্ষে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলো আনিস সাহেব। এই প্রিপারেশনটা পুনমের খুবই পছন্দের। রান্না করতে করতে 10টা বেজে যায় আনিস সাহেবের। রান্না শেষে রান্নাঘরের দিকে তাকায়, পুরো রান্নাঘরের অবস্থা নাজেহাল। রেশমা উঠে দেখলে খাবে কম, তার কানে ক্যাচর ম্যাচর করবে বেশি। তাই সিদ্ধান্ত নিল, ওরা না ওঠা পর্যন্ত এগুলো গুছিয়ে নেওয়া যাক। এর মধ্যেই পরশের সাথে একবার ভিডিও কলে কথা বলে নিল কাইফির মোবাইলে। বিয়েতে তার কাইফির সাথে আলাপ হয়েছে। পুনমের স্কুল কলেজের সব মাস্টারকেই আনিস সাহেব চেনে। সেই সুবাদে কাইফিকেও চেনা। পরশের সাথে কাইফির বেশ ভাব হয়েছে। তাই তার হাতে পরশকে দিয়ে নিশ্চিত আনিস সাহেব। পরশের সাথে কথা বলে রান্নাঘর পরিষ্কার করতে লেগে পড়ল। অন্যদিকে খাওয়া শেষে দই পরিবেশন করেছে মিনু। দই দেখে চাঁদনি বেগম বলল, মিনু, দই কই পেলি? সব হাঁড়ি না শেষ হয়ে গিয়েছে? যে না খালা মা, ছিল তো 2টা, তাই মনে করলাম এখন দই দেই সবাই রে। ভালো করেছিস। মিনু একে একে সবার বাটি দিল। খাওয়া শেষে দইটা মন্দ না। সবাই খেতে শুরু করে। তবে শিলার শাশুড়ি প্রথম চামচ ভালো করে খেলেও পরের চামচটা খেয়েই চিৎকার দিয়ে ওঠে, কি হয়েছে আম্মা? রমিজ, ও রমিজ রে, মুখ পুইরা গেল, আমার দইয়ে চুন আসছিল। তার কথা শুনে সকলে অবাক হয়ে বলে, উনি কি? শিলা অবাক স্বরে বলে, কি বলছেন আম্মা? দইয়ে কোনো চুন ছিল না, আমরা সবাই দই খেয়েছি তো। মহিলা ঝাঁঝালো স্বরে বলল, তাই আমি কি মিছা কথা কইছি বড় বউ? এই দেখো, বলেই জিহবা বের করে দেখাই। জিহবা এখনো চুন লেগে আছে। চাঁদনি বেগম হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি করে কুলি করায়। মিনুর দিকে কঠিন স্বরে বলল, মিনু, দইয়ে চুন আসলো কিভাবে? কেঁদে ওঠে মিনু। বলল, খালাম্মা, আমি কেমনে কমু? আমি তো দইয়ের পাতিল থেকেই দই দিছি। বলেই আরো একটু শব্দ করে কেঁদে দেয়। সিতারা খানম বলল, মিনুকে দোষ দিচ্ছ কেন আপা? মিনু এত বছর ধরে কাজ করে, ওর দোষ পেয়েছো কখনো? ফের মিনুকে বলল, এই মিনু, তুই যা রান্নাঘরে যা। শিলার শাশুড়িকে কুলি করিয়ে মধু খাইয়ে
তারপর ঘরে পাঠায় চাঁদনি বেগম। ততক্ষণে সবার খাওয়া শেষ। তিনি ঘরে যেতে না যেতেই যার যার ঘরে চলে গেল সবাই। শিহাব রিশান নিজেদের ঘরে যায়। তবে রিশান শিহাবের কানে কানে বলল, দেখেছিস, বলেছিলাম না কোনো না কোনো ঘাপলা আছেই। ভালো হয়েছে, বুড়ি বহুত শয়তান, সারা জীবন আমাদের আম্মুকে জ্বালিয়ে মেরেছে, আর কারোর সাথে তো থাকেই না। এই দুই ভাইয়ের কথা কামরুল সাহেবের কানে গেল। দুই ভাই নিজেদের মধ্যে কথা বলতে বলতে নিজেদের ঘরে যায়। তারা টের পায়নি তাদের পেছনে কামরুল সাহেব আছেন। তিনি ক্ষেপে গেলেও নিজেকে সামলায়, বিড়বিড় করে বলল, এই ছেলেটা কেমনে এমন হলো, আমি তো এমন ছিলাম না। পারভেজ সাহেব সিতারা খানম ঘরে ঢোকে আগে মেয়েদের সাথে কথা বলে নেয়। এরপর পারভেজ সাহেব ফোন দেয় আনিস সাহেবকে। প্রতিদিন রাতে একবার ঘুমন্ত পুনমকে না দেখলে তার ঘুম হয় না। আনিস সাহেব ফোনটা রিসিভ করে টেবিলের বাটির সাথে স্ট্যান্ড করে। কিরে, এখন খাচ্ছিস? রাতের 12টা বাজে তো। আনিস সাহেব পুনমের গালে ভাত দিতে দিতে বলল, বাসায় এসে দেখি মা মেয়ে ঘুম, তো কি করব, এসে মেয়ের পছন্দের রান্না করলাম। কেন, তোরে কতবার তখন ফোন দিলাম, ধরলি না কেন? ধরলেও লাভ হতো না, এদের উঠানো যেত না। মেয়েকে তো কত জোর করে উঠিয়েছি, রাতে ঔষধ আছে দেখে। শোনা যায় পারভেজ সাহেবের আদরের স্বর, আম্মু, ওইভাবে চলে গেলে কিছু কি খেলে না? বাবার খারাপ লেগেছে না? হাসে পুনম, বলল, বাবা, কাল একটা না 2টা আইসক্রিম খাইয়ে দিও, খারাপ লাগা ফুস করে পালিয়ে যাবে। হাসে পারভেজ সাহেব, বলে, তাহলে কাল সকালে বাবার সাথে হাঁটতে বের হতে হবে। ওকে। পারভেজ সাহেব আনিস সাহেবকে বলল, এই আনিস, এখন ঘুমাবে তো আম্মা জান? ঘুমাবে না মানে? এই মেয়ে পারে না সারাদিন রাত ঘুমাতে, তাকে প্রচন্ড ঘুম কাতুরে। আরো কিছুক্ষণ কথা বলে কেটে দেয় তারা। খাওয়া শেষ করে আনিস সাহেব রেশমা বেগমকে জিজ্ঞাসা করলো, ওই বাসা থেকে এসে পড়লে কেন? আমতা আমতা করে পুনমের দিকে তাকিয়ে বলল, মেয়ের খারাপ লাগছিল, সারাদিন হই হুল্লোড় করেছে তো তাই। ঠিক তখনই আবার পারভেজ সাহেবের ফোন আসলো। ভুরু কুঁচকে গেল আনিস সাহেবের। ফোন ধরতেই পারভেজ সাহেব বলল, আনিস, তাড়াতাড়ি আয়, শিলার শাশুড়ির ডায়রিয়া হয়েছে। শিলার শাশুড়িকে ইমার্জেন্সিতে ঢোকানো হয়েছে। সেখান থেকে ডিউটির ডক্টর দেখে ভর্তি করার কথা বলল। শিলার শাশুড়িকে ভর্তি করিয়ে দিতেই দ্রুত ট্রিটমেন্ট শুরু করলো। প্রাথমিক চিকিৎসা আগেই দিয়েছে। সকল কার্যক্রম শেষে রমিজ বলল, সকলে চলে যাও, আমি আছি, কাল আবার রূপসার শ্বশুর বাড়িতে যেতে হবে তো। কেউ আমোদ করলো না। সারাদিন বিয়ে দৌড়াদৌড়িতে রেস্ট কেউই নিতে পারেনি। সকলে চলে গেলেও থাকলো শিলা। চাঁদনি বেগম তাকে রেখে দিল, শিলা এমনিতেও থাকতো। পুরো হাসপাতাল নিস্তব্ধ, কেউ নেই। ডাবল বেড কেবিনের এক বেডে শিলার শাশুড়ি, আরেক পাশে রমিজ সাহেব ও শিলা বসে আছে। ঝিমাতে থাকা শিলার দিকে তাকিয়ে রমিজ সাহেব বলল, তুমি ঘুমাও। শিলা তাকায় স্বামীর দিকে, নিশ্চুপ থাকলো, কিচ্ছু বলল না। রমিজ সাহেব দীর্ঘশ্বাস ফেলে বাইরে গেল। আবারও এলো হাতে 1 টাইম কাপের 2 কাপ কফি নিয়ে। একটা শিলার হাতে ধরিয়ে দিয়ে নিচে আরেকটিতে চুমুক দেয়। বলল, আমার উপরে রেগে থেকো না। সে তাকে বলতে না দিয়ে শিলা বলল, উনি মুরব্বী মানুষ, তার উপরে আমি রেগে নেই। বিশেষ করে তার বিপদে তো আরো থাকবো না। রমিজ সাহেব বলল, আমা আদিমকালের ভাবনা ওনার আদিমকালের ভাবনা আমি বিগত 30 বছর ধরে সহ্য করতেছি শিহাবের আব্বু। এটা ওনার জানা দরকার যে উনি ভুল, তবে তুমি তাকে সেটা উপলব্ধি করাও না, অথচ আমি কিছু বলতে গেলেই আমাকেও চুপ করিয়ে দাও। বর্তমানে আমার ছেলেরা বড় হওয়ার পর ওই ঔদ্ধত্যটুকু একটু কমেছে। তার সকল কাজে তুমি প্রশ্রয় দিয়েছ। সে মা বলে যে তার সকল ভুল গ্রহণ করতে হবে এমন তো কোথাও নিয়ম নেই। থেমে গেল শিলা, আবার বলল, যাই হোক, তুমি একটু শোও না, ঘুমাতে পারলে তোমার আবার প্রেশার হাই হয়ে যাবে। রমিজ সাহেব
দ্বিরুক্তি করলেন না, চুপচাপ শুয়ে এক পাশে জায়গা দিয়ে বলল, তুমিও শো। ফাঁকা অংশের দিকে তাকিয়ে ফের না করে দিল। কথা বাড়ায় না কেউই। রমিজ সাহেব চোখ বন্ধ করে শিলার শাশুড়ির পাশের টুলে বসে তার হাতের কাছে মাথা রাখে। সকালবেলা কামরুল সাহেব ও পারভেজ সাহেব গিয়ে শিলার শাশুড়িকে দেখে আসে। তখন রমিজ সাহেবের ছোট ভাই গিয়ে তাদের বাসায় পাঠিয়ে দেয়। যেহেতু আজ বিকালেই ছেড়ে দিবে, তাই কেউ থাকলো না। রূপসার রিসিপশন রাতে, তাই সকলেই একটু টাইম পেল। দুই ভাই হাসপাতাল থেকে বেরিয়ে চন্দ্রকে ফোন দিল, বাজার কত দূরে এগিয়েছিস? খাসি কেনা বাকি আছে, কিনেই আসছি। তারা বাসায় পৌঁছে যায়। বাসায় পৌঁছে দেখে মহিলারা পিঠাপুলির আয়োজনও করে ফেলেছে। বিকালের দিকে সকলে রূপসার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হয়। আনিস সাহেব স্ত্রী সন্তান নিয়ে নিজের গাড়িতে যাবে। পারভেজ সাহেব নিজের মতো করে, কামরুল সাহেব ও মিরাজ সাহেব একসাথে যাবে। চন্দ্ররা নিজেদের মতো করে যাবে। সাভারে কনভেনশন হলে রিসিপশন পার্টি হচ্ছে। পুনম ঢুকতেই তাকে রিমি ঝিনুক ছো মেরে তাদের সাথে নিয়ে যায়। সিতারা ভাই ভাবিও আমন্ত্রিত, তাই নয়ন ও মিহিও এসেছে। চার বন্ধু গল্প জুড়েছে। পূর্ব পরশ এদের মতো করে আছে, তবে পরশ পূর্ব পুনম আসতেই তাদের সাথে দেখা করে গেছে। আপুর কাছে নিয়ে চল। পুনমকে নিয়ে রূপসার কাছে যায়। গিয়ে দেখে আগে থেকেই মুক্তি উপস্থিত। পুনমকে দেখে রূপসা কিছুই বলল না, একটা কথাও বলল না। পুনম বুঝলো বড় আপু রাগ করেছে। পুনম রূপসাকে জড়িয়ে ধরে বলল, সরি তো আপু, জানো কাল কি হয়েছে? ওই নানুটার পেট খারাপ হয়েছে। কার? ভুরু কুঁচকে গেল সকলের। পুনম বলল, বড় ফুপির শাশুড়ির। ঠিক তখনই মিনু প্রবেশ করে বলল, এক্কেবারে ঠিক হইছে আপা, ওই বুড়ির এমনই হওয়ারই দরকার। কেন, কি হয়েছে? মুক্তি রূপসা জিজ্ঞাসা করতেই পুনম মিনুকে ইশারায় বলল কিছু না বলতে, কিন্তু মিনু কি তার শোনে? গড়গড় করে সব উগড়ে দিল। যেন এই কথাগুলো তার পেট থেকে বের না হতে পারলেই তারও পেট খারাপ হতো। উপস্থিত সকলে গম্ভীর মুখ করল। রূপসা ক্ষোভ কণ্ঠে বলল, কেউ ওনাকে কিছু বলেনি? ভালোই হয়েছে, ওই কুচুটে বুড়ির এই অবস্থা হয়েছে। এর মধ্যে দরজায় নক হয়। ভাবি আসবো? আসুন ভাইয়া। ভেতরে ঢোকে ইহান কাইফি। ভাবি, এখন স্টেজে যাওয়া লাগবে। বলতেই কাইফির নজর যায় পুনমের দিকে। আরে পুনমও দেখছি, আছো দেখি। পুনম মুচকি হেসে সালাম দেয়। কাইফি বিস্তর হেসে উত্তর নেয়। রূপসাকে নিয়ে বের হয় তারা। কাইফি পুনমের পাশাপাশি দাঁড়িয়ে অনেক কথাই বলতে পুনমও হালকা হেসে উত্তর দিচ্ছে। তা দেখে ভুরু কুঁচকে তাকায় মুক্তি। পুনমের হাসি মাখা চেহারার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই মাইয়া আমার ভাইয়ের সাথে এমন ভাবে কথা বলে যেন গু দেখতাছে। আর এখন দেখো কি সুন্দর ভ্যাটকাইয়া কথা কইছে। আপনি তখন থেকেই দেখছি আমার ভাইয়ের দিকে তাকিয়ে আছেন, কিন্তু কেন? ওদের কথা বলতে দেখে আমার গা জ্বলে যাচ্ছে। আনমনেই পুনমের দিকে তাকিয়ে ইহানের কথার জবাব দিল মুক্তি। মুক্তির কথায় ইহান কি বুঝলো কে জানে, তবে মুক্তির দিকে তাকিয়েই ইহান গটগট পায়ে সামনে হেঁটে গেল। এমনভাবে যাওয়া দেখে মুক্তি অবাক হলেও পাত্তা দিল না। রূপসাকে স্টেজের সামনে আনতেই লিমন হাত বাড়ায়। সকলে হৈ হৈ করে ওঠে। ক্যামেরাম্যানকে আর বলা লাগে না, একের পর এক ক্লিক হতে থাকে। আপাতত অতিথিদের সাথে ছবি তোলে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে। রূপসা বাবার সাথে দেখা করে, তাকে দেখে কেঁদে দেয়। সিতারা খানম সামলে নেয়। চন্দ্র একজন পরিচিত ব্যক্তির সাথে কথা বলতে বলতে পুনমের খোঁজ করে। তাকে না পেয়ে ভুরু কুঁচকে আবারও পুরো এরিয়ায় তাকায়। হঠাৎই কাইফির সাথে রিমি, ঝিনুক, নয়ন, মিহি পুনমকে দেখে গম্ভীর চেহারাকে আরো গম্ভীর করে ফেলে। অতঃপর সামনের লোকটাকে বিদায় দিয়ে সেই দিকে পা বাড়ায়। তার আগেই মুক্তি তার পথ অবরোধ করে। চন্দ্র পুনমের দিক থেকে চোখ সরিয়ে মুক্তির দিকে ভুরু কুঁচকে তাকায়। মুক্তি গম্ভীর স্বরে বলল, আমার সাথে আসো। মুক্তির এমন কথায় অবাক হয় চন্দ্র।
মুক্তি ভুলেও তার সাথে এই টোনে কথা বলে না। বাড়ির সকলেই তার সাথে কথা বলার আগেই গলার স্বর বেশ নরম করে। কথা বাড়ায় না চন্দ্র, পাশ কাটিয়ে সাইডে যায়। মুক্তিও সেখানেই যায়। নিজের ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে চন্দ্রের দিকে তাক করে, চোখে হাত দেয় চন্দ্র। মুক্তি চন্দ্রের পুরুষালী হাতের দিকে তাকায়। হাতে শিরা দেখা যাচ্ছে, ফর্সা হাতে মানানসই। মুক্তি চন্দ্রের হাত সরিয়ে চন্দ্রর মুখের দিকে তাকায়। ধবধবে ফর্সা, তার ভাইয়ের গায়ের রং ঠিকলো, নাক জোড়া একেবারে ভুরু, আর তাও ঘন কালো। চেহারা কাঠিন্য, বেশ আকর্ষণীয়। উচ্চতায়, রঙে, কাঠিন্যে একজন সুদর্শন পুরুষও বটে। তাহলে পুনম কেন তার ভাইয়ের দিকে তাকায় না? তার ভাইয়ের পেছনে অহরহ মেয়েরা ঘোরে। ভার্সিটি দাপিয়ে বেরিয়েছে তার ভাই। এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে কি বলবি বল? আর এই লাইট সরা। চন্দ্রের গম্ভীর স্বরে ঘোর কাটে মুক্তির। সে ফের চন্দ্রের দিকে তাকিয়ে বলল, একটু ফিটফাট হয়ে মুখে হাসি হাসি ভাব রেখে পুনমের সামনে চলাফেরা করতে পারো না? যদি পুনমকেই না পটাতে পারো, তাহলে এই সৌন্দর্য দিয়ে কি লাভ? পুনম ছাড়া কাউকে ভাবি মানব না, কিন্তু বলে দিলাম। মুক্তি গটগট পায়ে চলে গেল, রেখে গেল হা করে থাকা চন্দ্রকে। অনুষ্ঠান শেষে রূপসাকে নিয়ে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাতের 1টা বেজে যায়। বাসায় পৌঁছে আনিস পুনম আর ওই বাসায় ছাড়তে চায় না, কিন্তু রূপসা ও মুক্তির তোপে তা টেকেনি। মুক্তি ফুলে আছে তা পুনম টের পেয়েছে, তবে কেন রেগে আছে পুনম জানে না। রূপসার ঘরে লিমন ও রূপসা থাকবে, আর মুক্তির ঘরে পুনম ও মুক্তি থাকবে। সকলে যে যার ঘরে চলে গিয়েছে। যদিও নতুন জামাইয়ের আপ্যায়ন করতে চেয়েছিল সিতারা খানম, চাঁদনি বেগম, নিপা বেগম, তবে লিমন কঠোরভাবে না করে দিয়েছে। তাই সবাই যে যার মতো করে শুতে চলে গিয়েছে। পুনমকে নিজের ঘরে হাত ধরে নিতে থাকে পুনম। মুক্তির ধরা হাতের দিকে তাকায়। আর এই হাতটা মুক্তি আপু সেই অনুষ্ঠান থেকে ধরে আছে, এখনোই ধরে আছে। পুনমের মনে পড়ে, চন্দ্রের থেকে কথা বলে এসেই মুক্তি সোজা পুনম ও কাইফির মাঝে দাঁড়ায়। পুনম অবাক হয়, কাইফি ভড়কে গেলেও জোরপূর্বক হাসে। মুক্তি বলল, কিছু বলবে মুক্তি? মুক্তি কাইফির কথার জবাব না দিয়ে পুনমের হাতটা ধরে টেনে নিয়ে যেতে থাকে। আরে আরে, পুনমকে নিয়ে কোথায় যাচ্ছেন? মুক্তি থামে, কাইফির দিকে তাকিয়ে আবারও নিজের মতো করে নিয়ে যেতে থাকে। কাইফি অবাক চোখে চেয়ে থাকে। তখনই ওর পেছন থেকে কাঁধে কেউ টোকা দেয়। কাইফি ফিরে দেখে রিশান। রিশান নিজের চুল ব্যাকব্রাশ করতে করতে বলল, ও আর থামবে না। চন্দ্রের বোনই তো, চন্দ্রের মতোই নিজের দাবিতে 16 আনা। মানে? মুখ বাঁকিয়ে চলে যায় রিশান। রিশানের যাওয়ার দিকে তাকিয়ে কাইফি বিড়বিড় করে বলল, আজব ফ্যামিলি। সেই যে পুনমের হাতটা ধরে টেনে নিয়ে আসে মুক্তি, সেই হাত এখনো পর্যন্ত ছাড়েনি। পুনমকে সাইডে বিছানা ঠিক করে দিয়ে বলল শুয়ে পড়তে। পুনম কতক্ষণ মুক্তির দিকে তাকিয়ে থেকে বলল, কি হয়েছে আপু? এমন করছো কেন? আমি কি করেছি? পুনমের প্রশ্নে যেন মটকা গরম হলো মুক্তির। তেড়ে এসে আঙ্গুল উঁচু করে পুনমের দিকে তাক করে বলল, কি হয়েছে আমাকে জিজ্ঞাসা করছিস? কি হয়েছে? নিজে কি করেছিস জানিস না? হ্যাঁ, এত কি কাইফি খাইফি খাইফি করছিস? শোন পুনম, আমি যেন তোকে ওই কাফিরের সাথে কথা বলতে না দেখি। আপু, কাইফি কাফির না, আমি তো কাফির কমু। কত বড় সাহস আমার ভাইকে উপেক্ষা করে! শেষের কথাটা বিড়বিড় করে বলল মুক্তি। পুনম কিছুই বুঝল না। মুক্তি নিজেকে শান্ত করে পুনমকে বলল, এখন ঘুমা, ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দাও। ফজরের পরপরই বাড়ির মহিলারা কাজে নেমে পড়েছে। রেশমা বেগমও এসে হাতে হাত এগিয়ে দিচ্ছে। চাঁদনি বেগম মিনুকে পেঁয়াজ কাটতে দিয়ে রেশমাকে জিজ্ঞাসা করলো, রেশমা, তুই এখনো রেগে আছিস? বোন, রেগে থাকিস না। চাঁদনি বেগমকে হাত ধরলো। রেশমা বেগম বলল, হুম, রেগে নেই আপা। রেগে থাকবো কেন? উনি মুরব্বী মানুষ, ওনার কথা ধরিনি আমি। আমি জানি আমার মেয়ে কেমন। থেমে আবারও বলল, শিলা আপা আসেনি?
আসবে দুপুরে ওর শাশুড়ির সবকিছু গুছিয়ে দিয়ে। ওর যা কাল রাতে চলে গিয়েছে। এবার অন্য কথা হয়। রমণীরা কথা শেষ করতে করতে সকালের ব্রেকফাস্ট তৈরি শেষ করে। সকালে 10টায় ঘুম থেকে উঠে সবাই রিশান শিহাব বাসা থেকে এসে পড়েছে ততক্ষণে। মামি, চন্দ্র কই? দুই ভাই দৌড়ে আগে চন্দ্রের রুমে গিয়ে তাকে না পেয়ে বলল। চাঁদনি বেগম সহ সকলে ওদের হাঁপাতে থাকা দেখে অবাক হয়। কামরুল সাহেব বাইরে থেকে এসে বলল, চন্দ্র কই? ভাইজান, চন্দ্র ঠিক আছে, চট্টগ্রামে পৌঁছাতে আর 1 ঘন্টা লাগবে। মালের শিফট আটকে গেছে, এই জন্য নতুন কাস্টমস অফিসার এসেছে তো, তাই ঝামেলা হয়েছে। গম্ভীর হয় কামরুল সাহেব। পারভেজ সাহেবের উদ্দেশ্যে বলল, আমি 1000বার বলেছি কোনো নির্ভেজাল ব্যবসা করো, আর না হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেকচারারের অফারটা এসেছে সেটা কর, না হলে এই গোয়ার ছেলে নিজের মর্জি মতোই চলবে। আরো অনেক কিছু বলে কামরুল সাহেব ঘরে চলে গেলেন। ততক্ষণে লিমন কথা বলে ফেলেছে বন্দরে তার পরিচিত লোকের সাথে। 12টার পর চন্দ্র ফোন দিয়ে চাঁদনি বেগমের সাথে কথা বললে তার কান্না থামে এবং সবার চিন্তা কমে। পুনম এইরকম পরিস্থিতিতে কখনো পড়েনি, তাই ভয় পেয়েছে। কিন্তু ঝিনুক ও রিমি, নিশা, মুক্তি, রূপসা, রাইয়ান, পূর্ব, পরশ এরা বেশ ভয় পায়। হাসি খুশি মুহূর্তটা কেমন যেন বিলীন হয়ে গেল। আবার চন্দ্রের ফোন পেয়ে সব ঠিক হয়ে গেল এই মুহূর্তে। পুনম বুঝলো ওই কাঠখোট্টা গোয়ার ঘাড়-তেরা লোকটা এই বাড়ির প্রাণ। এই বাড়ির সকলে চন্দ্র অন্তঃপ্রাণ। কিছুক্ষণের জন্য পুনমের নিজেরও অনেক ভয় লাগছিল, তবে পরিস্থিতি এখন কন্ট্রোলে আছে। রিশান শিহাব ও লিমনের কাছে বেরিয়েছে। পরশ পূর্ব স্কুলে গেছে, আর সামনে তাদের এক্সাম। পারভেজ সাহেব ও মিরাজ সাহেব নিজেদের অফিসের উদ্দেশ্যে বেরিয়েছে। কামরুল সাহেব নিজের ঘরে বসেছিলেন। আদরে অদূরে দৌড়ে ঝলসানো রোদ্রে আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবছেন। ফের পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে আনিস সাহেবের ফোনে কল দিল। আনিস, একটু আমার ঘরে আসতে পারবি? দুপুরের পর পর লাঞ্চ করে যে যার কাজে গেলে আনিস সাহেব বাসায় ফিরে আজ আর সে যায়নি। কাল ঘুম হয়নি খুব একটা, কেমন এলোমেলো স্বপ্ন দেখে একটু পরপরই ঘুম ভেঙে গিয়েছে। শুয়েছিল তখনই কামরুল সাহেবের ফোনে কলে অবাক হয়। লুঙ্গির উপরে শার্টটা গায়ে লাগিয়ে বের হয়। কামরুল সাহেবের ঘরে এসে নক করলে ভেতর থেকে আওয়াজ আসে, আয়, খোলা আছে। আনিস সাহেব ভেতরে ঢোকে, দেখে তার বোন ও ভগ্নিপতি আজ একটু বেশি গম্ভীর হয়ে আছে। সবসময় ঠোঁটে হাসি নিয়ে বেড়ানো চাঁদনি বেগমের চেহারায় চিন্তার রেখা। কি হয়েছে আপা, এমন করে বসে আছিস? চন্দ্রের আবার কোনো খারাপ খবর পেয়েছিস নাকি? আনিস সাহেবের কথার কোনো জবাব দিল না এই দম্পতি। একে অপরের দিকে তাকায় কামরুল সাহেব। বস আনিস, কথা আছে। বসলো আনিস সাহেব, বুঝলো ব্যাপারটা বেশ জটিল, তাই বাকবিতণ্ডায় জড়ালো না। আমার চন্দ্রটা ছোটবেলা থেকে বেশ গম্ভীর, ম্যাচুরিটি ছিল আনিস, সেটা তো জানিসই। বোনের কথায় মাথা নাড়ায় আনিস সাহেব, বলল, হ্যাঁ সেটা তো ছোটবেলা থেকেই ছিল এবং বেশ সভ্যও ছিল। এটাও নিশ্চয় জানিস ওর জন্যই তোর দোলাভাই সামান্য সিগারেট পর্যন্ত ছাড়তে হয়েছিল। হুম। সেই ছেলেটা স- যেগুলো ঘৃণা করত, সেই ছেলেটা একজন ড্রাগ অ্যাডিক্টেড, এই কথাটা একবারও তোর মাথায় আসেনি? চুপ থাকে আনিস সাহেব। এই ভাবনাটা একবারও তার মাথায় আসেনি। এটা ঠিক না, সেও ভেবেছে, তবে অনেক ভেবেছে। আনিস সাহেব যখন এলাকা ছাড়ে তখন চন্দ্র 10 বছরের। তখন থেকেই ছেলেটা বেশ ম্যাচিউরড এবং চুপচাপ ছিল। তবে যখন বাবা মায়ের সাথে তাদের গ্রামে গিয়েছিল তখন চন্দ্রকে কোকেন শুঁকতে দেখে বেশ অবাক হয়েছিল আনিস সাহেব, এবং তিনি দেখলেন তাকে দেখেও চন্দ্রের কোনো কেন যেন রাগ ঢাক ছিল না। এরপর থেকে একটু বিদ্রূপ জন্ম নেয় তার মনে। তিনি ভেবেছিলেন দুলাভাইয়ের টাকার জোরেই ছেলেটা নষ্ট হয়ে গেছে। তবে তিনি এটাও জানতেন তার বোনের শিক্ষা কখনো বিফলে যেতে পারে না। আনিস,
কামরুল সাহেবের ডাকে ভাবনাচ্যুত হয় আনিস সাহেব। বলল, এই কথাটা অনেকভাবে আমার মনে আসলেও জিজ্ঞাসা করতে পারিনি, নিজের মতো করে খোঁজ নিয়েও কিছুই পাইনি। খোঁজ পাবি কিভাবে? পারভেজ যে খুব সূক্ষ্মভাবে সব ধামাচাপা দিয়েছে। যা হয়েছে হয়েছে দুলাভাই, এখন ছেলেটাকে এইসব থেকে কিভাবে ফেরানো যায় সেটা ভাবেন। ওরে তো রিহাবে পাঠানো উচিত। সব ঠিক হবে আনিস, চন্দ্র রিহাবে যাবে শুধু একটা কাজ করলে, ওর আবদার পূরণ করলে। তাহলে দেরি করছেন কেন দুলাভাই? ওর আবদারটা পূরণ করেন। সেটা তো তুই করতে পারবি ভাই। আমি? কিন্তু কিভাবে? তোর মেয়েটাকে আমার ছেলের জন্য দিবি ভাই? চাঁদনি বেগমের কথায় অবাক হয় আনিস সাহেব। থম মেরে বসে রইলেন আনিস সাহেব। এমন না যে চন্দ্রের প্রতি তার ভালোবাসা নেই, সেও চন্দ্রকে ভালোবাসে ছোটবেলা থেকেই। চন্দ্রকে কত কাঁধে চড়িয়ে ঘুরিয়েছে সে, আর পারভেজের জান ছিল চন্দ্র। তখন বাড়িতে কোনো বাচ্চা ছিল না, তাই দুই ভাই বাড়িরই আদর একা চন্দ্র পেয়েছে। সেই ছেলের এই অধপতন মানতে পারেনি আনিস সাহেব। তবে দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকার দরুন একটা হেজিটেশন ফিল হতো সব সময়, তাই কিছু বলতো না। তবুও সাহস করে একবার পারভেজ সাহেবকে জিজ্ঞাসা করেছিল। সে কিছুক্ষণ গম্ভীর থেকে বলতে নিলে তখন পুনম আশায় আর বলা হয়নি। বাড়ির প্রথম সন্তান হিসাবে বরাবরই চন্দ্র সবার প্রিয়, তবে আনিস সাহেব মেয়ের পাশে চন্দ্রকে মানতে পারেন না। বাবা মা স্বার্থপর, এইটা দুনিয়ায় সকল বাবা মা নিজের সন্তানের মঙ্গলের জন্য সকল কিছু করতে রাজি। তাই দুলাভাই, ও বোনের প্রতি রেগে নেই তিনি। তবে বরাবরই পুনমের পাশে চন্দ্রকে মানতে পারেন না আনিস সাহেব। কিছু বল আনিস, আমার ছেলেটা একদম ভালো হয়ে যাবে। আমি জানি আনিস, মা তো। তা হয় না। তা হয় না আপা, আমার মেয়েটা চন্দ্রকে খুব একটা পছন্দ করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কাউকে কথা দিয়েছি। আনিস সাহেবের কথায় অবাক হয় কামরুল সাহেব ও চাঁদনি বেগম। চাঁদনি বেগম অবাক স্বরেই বলল, কাকে? রূপসার শাশুড়ির বোনকে। তার সাথে আমার অনেক আগে থেকেই পরিচয় ছিল। যখন তার ছেলে আমাদের গ্রামে সরকারি স্কুলে পোস্টিং নিয়ে যায়, সেখান থেকেই তার সাথে আমাদের পরিচয়। তার ছেলে কাইফি আহমেদ পুনবকে পছন্দ করে, তাই তারা সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তখন মেয়ে ছোট থাকায় আমি বিয়ের কথা আগাইনি, তবে কথা দিয়েছিলাম মেয়ে বড় হলে বিয়ের কথা আগাবো। রূপসার বিয়েতে কাকতালীয়ভাবে দেখা হওয়ায় পুরানো কথা আবারও ওঠে। তারা সামনের শুক্রবারে তো আসতেও চাচ্ছে। একটানা বলে থামলেন আনিস সাহেব, মাথা উঁচু করে। দুলাভাই ও আপার চোখে চোখ রাখার সাহস করে না। সে বুঝতে পারে তার আপার সকল আশা ভরসা সে ভেঙে দিয়েছে। আনিস সাহেব মানতে বাধ্য, সেও পুনমকে নিয়ে চন্দ্রের পাগলামি দেখেছে। তবে ওই যে একটা জায়গায় আটকানো, চন্দ্র নেশা করা, এছাড়া আর কোনো ত্রুটি নাই ছেলের। আমি আসি আপা। আনিস সাহেব চলে গেলেন। তার যাওয়ার দিকে বিরস বদনে তাকিয়ে আছে চাঁদনি বেগম। তার মানিককে কি তার বুকে আবারও ফেরানো কোনো রাস্তা নেই? তাদের শেষ সম্বলটুকুও আজ নিঃস্ব হলো। পুনম অন্য কারো হলে এই ছেলে যে তাণ্ডব শুরু করবে। সন্ধ্যায় লিমন আসেনি, তার কিছু কাজ পড়ে গেছে চন্দ্রের ওইখানে, তাই তার সাথে রিশানও থেকে গেছে। ইহান এসে রূপসাকে নিয়ে যায়। চাঁদনি বেগম কেমন যেন নেতিয়ে গিয়েছে এক দুপুরে। আপা, আপনি যান, আমি এগুলো গুছিয়ে রাখছি। সীতারার কথায় তার দিকে তাকিয়ে আর কিছুই বলল না, সে চলে গেল। সীতারা তার যাওয়ার দিকে অবাক চোখে তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। এঁটো থালা বাসন মেজে মিনুর হাতে দিল। মিনু সেগুলো মুছে সেলফে রাখলো। নিপা বেগম বাসায় নেই, তার মা অসুস্থ হওয়ায় বিকালে সবাই চলে গিয়েছে। কাজ শেষে মিনুকে ঘুমাতে বলে রান্নাঘরের লাইটটা নিভিয়ে ঝিনুক রিমির ঘরে উকি দেয়। তাদের ফোন টিপতে দেখে ফোনটা রেখে ঘুমাতে বলে চলে আসে। পূর্ব রাইয়ানের ঘর দেখে তারা ঘুম এবার যায় মুক্তির ঘরে। মুক্তিকে ঘুমানোর প্রস্তুতি নিয়েছে।
তাই এবার সিতারা নিজের ঘরে ঢুকলো। পারভেজ সাহেব চোখের ওপরে হাত ভাঁজ করে রেখে শুয়ে আছে। সিতারা পাশে বসে পারভেজ সাহেবকে ডাক দিল, ঘুমিয়ে গেছেন? পারভেজ সাহেব চোখ থেকে হাতটা সরিয়ে সিতারার দিকে তাকায়। সিতারা বলল, সন্ধ্যা থেকেই আপাকে কেমন যেন চিন্তিত দেখলাম। চন্দ্রের বিষয়ে মনে হয়। উঠে বসে পারভেজ সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলেন, হুম, চন্দ্র পুনমকে পছন্দ করে। তার কথা বলতেই আনিসকে বিকালে ডাকিয়েছে। তো আনিস ভাই কি বললেন? অবশ্যই না করতে পারবেন না, আমাদের চন্দ্র তো লাখে একটা। আনিস না করেই দিয়েছে। অবাক হয় সিতারা খানম। পারভেজ সাহেব বলল, চন্দ্র ড্রাগ অ্যাডিক্টেড, এই জন্য সে রাজি হয়নি। চন্দ্র কই, কখনো তো চোখে পড়েনি। ভাবুক হয় পারভেজ সাহেব, নিজেও আগে চন্দ্রকে দেখেছে। আগে কেমন যেন খিটখিটে মেজাজে থাকতো, সারাদিন নেশা নিয়েই থাকতো। কাজের ফাঁকে ফাঁকেও তার পকেটে ছোট টুনি ব্যাগ, হুস্কির বোতল থাকতো। তবে এখন অনেকটা চেঞ্জ হয়েছে এবং এই পরিবর্তনটা চোখে পড়ার মতো। তবে পারভেজ সাহেব এটাও জানে, ড্রাগটা চন্দ্র পুরোপুরি ছাড়তে পারবে না কাউন্সিলিং ছাড়া। চন্দ্র পুনমকে অনেক পছন্দ করে। সিতারা তার এই পরিবর্তন পুনমের জন্য। পুনম তো তার তোমার মেয়ে পারভেজ, তোমার অধিকার আছে ওর বিষয়ে ডিসিশন নেওয়ার। গম্ভীর হয় পারভেজ সাহেব, গম্ভীর স্বরেই বলো, আজকে বলেছে বলেছে, ফের যেন তোমার মুখে এই কথাটা না শুনি। পুনমের বায়োলজিক্যাল ফাদার আমি হলেও তাকে নতুন জন্ম দিয়েছে আনিস, তাই আনিসের অধিকারটাই বেশি। সিতারা আর কিছু বলার সাহস করে না, মাথা নাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ে। পারভেজ সাহেবও শুয়ে পড়ে। রাতের আধারে হোটেলের ছাদে বসে আছে তিনজন পুরুষ। লিমন বিরস বদনে বসে আছে। শালা তোদের জন্যই আজ নতুন বউ রেখে এই ছাদে তোমাগো লগে সময় কাটাইতে হচ্ছে। লিমন ভাই, আপনি তো নতুন বউ রাইখা আইছেন, আমি তো নতুন গার্লফ্রেন্ড রাইখা আইছি। আপনি গো বিয়ার উপলক্ষে এই সুযোগে একটু যাই পটাইতে পারছি। এখন এইখানে আইসা নেটওয়ার্কের কারণে ওই গার্লফ্রেন্ডের লগে কথা কইতে পারি নাই, তার রাগ কইরা আছে। আই, দুই ভাইজন দুইজন জড়াজড়ি কইরা কান্দি কতক্ষণ, বলেই লিমন রিশানকে জড়িয়ে ধরে। কিছু মনে হতেই দুজন মাথা একসাথে চন্দ্রের দিকে ফিরায়। টুকুর টুকুর চোখে চন্দ্রের দিকে তাকিয়ে আবারও নিজেরা চোখে চোখে কথা বলে। চন্দ্রকে জিজ্ঞাসা করলো রিশান, এই চাঁদ মামা, কাজ সেই সন্ধ্যায় শেষ হলে তাহলে থাকলি কেন আজ এখানে? চন্দ্র এক মনে দুই আঙ্গুলের ফাঁকে থাকা নিকোটিনের ধোঁয়া উড়াতে থাকে। লিমন বলল, হ্যাঁ চন্দ্র, আমরা চাইলেই তো চলে যেতে পারতাম আজ। তুমি থেকে গেলে কেন? যাতে কেউ সন্দেহ না করে। চন্দ্রের কথা বুঝলো না দুজন, একে অপরের দিকে তাকিয়ে। চন্দ্রকে জিজ্ঞাসা করলো, কিসের সন্দেহ? কাল কেউ তোমার জোহরার সাথে খুব হেসে হেসে কথা বলছিল, তার মুখের হাসি আমার অন্তরের জ্বালা সৃষ্টি করেছে। চন্দ্র নিজে জ্বলবে, অন্যকে জ্বালাবে না, এই ফিদরাত চন্দ্রের নেই। তাই ওই সুন্দর হাসি বিগ্রানো, তার কণ্ঠের মেরামত করাটার দায়িত্ব তো আমার, তাই না? ছেলেটা পুনমকে ডিস্টার্ব করেনি চন্দ্র, জাস্ট হেসে কথা বলেছে। তাই তো ওর মধু ঝরা হাসি আরো দেখানোর জন্য লোক পাঠিয়েছি। চিন্তা করিস না, জাস্ট কয়েকদিন বোবার মতো থাকবে, এরপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দীর্ঘশ্বাস ফেলে রিশান ও লিমন। কিছু বলে না, জানে এখন বলেও লাভ নেই। চন্দ্র যা করার করেই ছাড়বে, হয়তো বা করেও ফেলেছে। বিরক্ত হয় লিমন, বলল, এখানে থাকার মানে কি? বুঝলাম না। যাতে আমার শ্রদ্ধেয় বাবা আমার দিকে আঙ্গুল না তোলে, যাতে বোঝা যায় এটা একটা ছিনতাইকারীর কাজে। আর চন্দ্রের কথা শুনে তারা আবারও একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কানের কাছে মোবাইল ফোনের ভাইব্রেটের শব্দে বিরক্তি লাগলো লিমনের। সে হাতড়ে মোবাইলটা নিয়ে ঝাপসা চোখে দেখল ইহান ফোন দিয়েছে। মস্তিষ্ক ক্যাচ করতে পারলো না, তবে ফোনটা রিসিভ করলো। রিসিভ করতেই ওপাশ থেকে ইহান বলল, লিমন কাইফির অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হাসপাতালে ভর্তি।
তড়াক করে ওঠে বসলো লিমন। পাশে শাহিদ রিশানের দিকে তাকিয়ে কাল রাতের সব কথা মনে পড়ল। সে আসছে, ইহানকে জানিয়ে রিশানকে ডাকে। কি হয়েছে লিমন ভাই, ঘুমাতে দাও। রিশান, ওঠ ওঠ, কাইফি হাসপাতালে ভর্তি, আমাদেরকে যেতে হবে। রিশান ও লিমনের কথা শুনে লাফ দিয়ে ওঠে। ওয়াশরুমে যেতে যেতে বলল, ওই চাঁদ মামা, ওই চাঁদ মামাকে বল সূর্য মামা জেগে গেছে, এখন উঠে পড়তে। লিমন চন্দ্রকে ডাকার আগেই চন্দ্র ঘরে ঢোকে। লিমনকে বলো, লিমন ভাই রেডি হও, 1 ঘন্টা পর আমাদের ফ্লাইট। লিমন দেখলো চন্দ্র ফুল রেডি, গোল গলার কালো টি শার্টের ওপরে লেদার জ্যাকেট জড়িয়েছে। তুমি তো ফুলবাবু সেজে আছো, আমাদের আর একটু আগেই তো ডাকতে পারতা। সেটা ইহান ভাই করে ফেলেছে, আমার দরকার নেই। দীর্ঘশ্বাস ফেললো লিমন। বাথরুমের দরজা ধাক্কাতে ধাক্কাতে রিশানকে দ্রুত ও করতে বলো। বের হলো না রিশান, নিজের মতো সময় নিয়েই বের হলো। একে ধাক্কানোর কি আছে লিমন ভাই? হেলা, তোর কোষ্ঠকাঠিন্য হয়েছে নাকি যে বাথরুমে ঘন্টার পর ঘন্টা লাগাস? বেটা, মানুষ ফুরুত করে যাবি আর সুরুত করে আসবি, সেটা আমার হয় না। বলেই চন্দ্রের দিকে তাকিয়ে বলো, বেটা তুই সেজে গুজে বসে আছিস আগে থেকে, বলবি না যে কখন যাবি? চন্দ্র নিজের মতো করে ফোনে ব্যস্ত। রিশান রেডি হতে হতে লিমন আসে। তিনজন একসাথে রেডি হয়ে চলে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। চন্দ্ররা হাসপাতালে পৌঁছে দেখে ফাতেমা আক্তারের বুকে মাথা রেখে কেঁদে চলেছে কাইফির মা, আর কাইফির বাবা আনিস সাহেবের সাথে কথা বলছে। আনিস সাহেবের সাথে কথা বলতে দেখে চন্দ্রের ভুরু কুঁচকে যায়। তাদের পাশ দিয়ে যাওয়ার সময় চন্দ্র ও আনিস সাহেবের সাথে এক দফা চোখাচোখি হয়। রূপসা, এরকম কিভাবে হয়েছে? শান্ত স্বরে জিজ্ঞাসা করে চন্দ্র। চন্দ্রের কথা শুনে রিশান লিমন হা হয়ে তার দিকে তাকিয়ে আছে, কেমন যেন পোল্টিবাজ ছেলে। বাড়ির সকলের মুখে পুনমকে দেখে বিশেষ পছন্দ হলো না চন্দ্রের, তবুও কিছু বলো না। ডাক্তার বের হলো চেক আপ করে। লিমন এগোয় ডাক্তারের সাথে কথা বলতে, সাথে ইহানও আছে। ভোকাল কর্ডে একটু সমস্যা হয়েছে, কিছুদিন কথা বলতে পারবে না। ঠিক হয়ে যাবে তো ডক্টর? হ্যাঁ, খুব একটা প্রবলেম হয়নি ইনশাল্লাহ, ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, হাতের ফ্র্যাকচার হয়েছে, ইনশাল্লাহ 1 সপ্তাহ পর প্লাস্টারটা খুলে ফেলবো। ডাক্তার চলে যায়। কাইফি কাছে যায় সকলে। কাইফি ঘুম দেখে কেউ আর থাকে না, চলে যায়। শুধু থেকে যায় কাইফির মা কুসুম ও তার বাবা নজরুল সাহেব। চাঁদনি বেগম তাদের জন্য খাবার নিয়ে আসে। সবার মধ্যে থেকেও মুক্তির দিকে খেয়াল করলো ইহান। সে কেমন যেন হাসি খুশি ভাবে আছে। ইহান মুক্তির দিকে তাকিয়ে কিছু মেলানোর চেষ্টা করে, তবে পারে না। আবার মুক্তির মুখে এক্সপ্রেশন দেখে এই হাসি তো এই দুঃখী। কিছুক্ষণ থেকে সবাই চলে আসে বাড়িতে। বাড়িতে এসেই চাঁদনি বেগম ছেলের পেছনে পড়ে যায়। 2 দিন ছেলেটা বাসায় ছিল না। তার কাছে মনে হয়েছিল যেন কত বছর তার কাজ ছাড়া ছিল। খাচ্ছে চন্দ্র তার পাশে বসে। চাঁদনি বেগম তার থালায় আরেক চামচ ভাত দিয়ে বলল, আব্বা, বিয়ে করা লাগবে না, মেয়ে খোঁজ করা শুরু করে দেই। কপাল কুঁচকে চন্দ্র ভাতের লোকমা গিলে আবারও নিচের দিকে ভাত মাখতে মাখতে উত্তর দেয়, করব তো। বিয়ের মতো ফরজ কাজ কেউ না করে থাকে নাকি? তবে হঠাৎ মেয়ে খোঁজার কথা উঠে আসলো কেন? চাঁদনি বেগম আর কিছু বলার আগে কামরুল সাহেব বলল, বিয়ে যেহেতু করবে, মেয়ে তো খোঁজা লাগবেই। মেয়ে তো খোঁজা, এই, সেটা তো এই পরিবারের প্রত্যেকটা সদস্যই জানে, হঠাৎ মেয়ে খোঁজার পেছনে পড়লা কেন? চাঁদনি বেগম গম্ভীর স্বরে বলল, পুনমকে ভুলে যাও, ওকে তোমার বউ করে শুধু এই বাড়িতে আনার জন্য বলেছি, আর কিছুই না। পুরো পরিবার চুপ করে রাতের খাওয়া শেষ করলো। চন্দ্র আর কথা বাড়ায়নি। তার ধারণা সে না থাকায় কিছু একটা হয়েছে। রান্নাঘর থেকে নিপা বেগম বের হয়ে বলল, বড় আপা, আমার ভাইজির বিয়ে ঠিক হয়েছে কাল, আমাদের সবাইকে দাওয়াত করতে কাল ভাই আসছে। সে তো ভালো কথা নিপা, তুই বরং লিস্ট কর কাল কি কি বাজার লাগবে, আমি দিলুকে দিয়ে আনিয়ে নিব। হুম, হাসি মুখে জানায় নিপা বেগম। খাওয়া শেষে সবাই যে যার ঘরে চলে গেলেও যা বাজারের লিস্ট করে ঘরে যায়। চাঁদনি বেগম ঘরে ঢুকতেই কামরুল সাহেব বলল,
চন্দ্রকে পুনমের বিষয়ে জানানোর দরকার নেই। আমরা চন্দ্রের জন্য মেয়ে দেখা শুরু করি। তোমার ছেলে কতটা জেদি তুমি জানো না চন্দ্রের বাবা? তো কি বলছো? এখন তোমাদের মা ছেলের জন্য আনিসের সাথে সম্পর্ক খারাপ করতে বলছো? বেশ জোরদার কণ্ঠে বলল কামরুল সাহেব। চাঁদনি বেগম গম্ভীর স্বরে বলল, ভাই, আমার তো আমি বুঝবো বলেই কথা টেনে শুয়ে পড়ে। কামরুল সাহেব দীর্ঘশ্বাস ছাড়ে, পাশে শুয়ে পড়ে। 1 সপ্তাহ পর বাড়ির সামনে মিনি বাস দাঁড় করানো। আজকে সবাই নিপা বেগমের ভাইয়ের মেয়ের বিয়ে উপলক্ষে রওনা দিবে। কাল হলুদ, পরশু বিয়ে। ঢাকা থেকে শুধু তারাই যাচ্ছে। মিরাজ সাহেবের বুদ্ধিতে সকলের জন্য একটা মিনি বাস নেওয়া হয়েছে। আনিস সাহেব ও রেশমা বেগম বের হয়, তাদেরও দাওয়াত দেওয়া হয়েছে রূপসার শ্বশুর বাড়িতেও। তবে সেখানে শুধু রূপসা, লিমন ও ইহান যাবে। পুনম তার একটা ব্যাগ নিয়ে আসে। চন্দ্ররা সবার ব্যাগ রাখছিল। ভাই, এই ব্যাগটা রাখেন। পুনমের কথা শুনে চন্দ্র পুনমের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তোমার এত ব্যাগ কেন? কয়দিনের জন্য যাচ্ছ? ভাইয়া, এটা আমার না, মুক্তি আপুর। হুম। চন্দ্র ব্যাগটা রাখতেই পুনম চলে গেল। তবে যাওয়ার আগে চন্দ্রের দিকে আরেকবার তাকালো। মনে মনে ভাবলো, এই করলা আজ তার সাথে ভালোভাবে কথা বললো কেন? ফের ঠোঁট উল্টে বসে পড়ে। আর সকলে বসে বাসে উঠে যে যার নির্দিষ্ট জায়গায় বসে। ইহান, রিশান, শিহাব, চন্দ্র, পূর্ব, এরা সবাই পেছনে নিজেদের মতো আছে। হঠাৎই মিরাজ সাহেব বলল, এই চন্দ্র, একটা গান ধর না বাবা। যাত্রাকালে একটু সুন্দর গান হলে মন্দ হয় না। মিরাজ সাহেবের কথায় সবাই তাল মেলায়। পুনমও আগ্রহ চোখে তাকায়। এক পল পুনমের দিকে তাকিয়ে চন্দ্র তার গিটারটা দেওয়ার জন্য ইশারা করে। রিশান গিটার দিতেই চন্দ্র সুর ঠিক করে গান ধরে। পথিক কয়, ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে, বিরলে জ্বলছে আগুন আর নেভে, একবার ধরতে পারলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চা সোনা। গান শেষে করতালিতে শব্দতে মুখরিত হয় বাস। মিরাজ সাহেব বলল, এই সকলে রবীন্দ্রের কলি খেলি, কি বলিস? সকলে একটা একটা করে রবীন্দ্রের গান গাইবে। সকলেই রাজি হয়। মিরাজ সাহেব বলল, সোনার না দিয়েই গা। একে অপরের দিকে চাই। কেউ আর ন দিয়ে গান খুঁজে পায় না। হঠাৎই পুনম গেয়ে উঠল, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হাতে, দিবসে যে ধন হারিয়াছি আমি পেয়েছি আধার রাতে। তালির শব্দে চোখ খুলল পুনম। তার সর্বপ্রথম চোখ যায় চন্দ্রের দিকে, যে তার দিকে তাকিয়েছিল। ওই চোখে চোখ মেলাতে পারে না পুনম। কিছু একটা তো ছিল। নিপার ভাইয়ের মেয়ের নাম হচ্ছে নাবিলা। নাবিলার বিয়েটা হচ্ছে ডেস্টিনেশন ওয়েডিং। যদিও ওদের গ্রামটা পাশেই আছে, তবুও পাশাপাশি গ্রাম থেকে বেরিয়ে নাবিলা ডেস্টিনেশন ওয়েডিং জন্য আয়োজন করেছে। চন্দ্ররা রিসোর্টে উঠেছে। তাদের অন্য পাশে ছেলে পক্ষরা উঠেছে। বিশাল এরিয়া ঘিরে 3টা কটেজ। একটা কটেজে চন্দ্র উঠেছে, আরেকটা কটেজে বরপক্ষ, কিছু লোক আর কিছুরা পাশের হোটেলে উঠেছে। আরেকটাতে মেয়ে পক্ষ উঠেছে। ঢাকা থেকে শুধু চন্দ্ররাই এসেছে, আর এইসব আত্মীয় গ্রামেই থাকে, তাই তাদের আর থাকার জায়গা নিয়ে কোনো চিন্তা নেই। তবে নাবিলার শ্বশুরবাড়ির লোকেদের পাশে হোটেল ঠিক করে দিয়েছে। যদি হোটেলটা একটু দূরে, তবুও থাকার জায়গা করা হয়েছে। কাল গায়ে হলুদ, আর তাই আজ মেয়েরা ঠিক করেছে রাতে শুধু মেয়েরা ছোটখাটো করে একটা মেহেন্দির সেরেমনি করবে। আর নাবিলার কাছে ঝিনুক, মুক্তি, রিমি, রূপসা এরা পরিচিত হলেও পুনম অপরিচিত। রূপসা, এটা কে রে? রূপসা পুনমের বাহু জড়িয়ে ধরে বলল, আমার বোন। মাশাআল্লাহ মুক্তি, মায়াবী চেহারা রে, আমার ভাইয়ের সাথে বিয়ে দিবি? নাবিলার কথায় গম্ভীর হলো মুক্তি। সে বলল, কেন রে, তোর ভাইয়ের জন্য মেয়ে কি অভাব পড়েছে? আমাদের পুনমকে নিয়ে টানাটানি করছিস?
তুই এমন করে বলছিস যেন তোর ভাইয়ের বউও। নাবিলার কথায় মুক্তি বিড়বিড়িয়ে বলল, আমার ভাইয়ের বউই তো। পাশে থাকা রূপসার কানেও গেল। সে অবাক চোখে মুক্তির দিকে তাকায়, তবে পাশে ছোট বোনেরা থাকায় কিছুই বলল না। কটেজের মাঝখানে বিশাল বড় লন আছে, সবাই সেখানে বসে আছে। কেউ কারোর সাথে গল্প করছে তো কেউ অপরিচিত হচ্ছে। কামরুল সাহেবের সাথে বসেছে পুনম ও মুক্তি। রূপসা লুডো খেলছে। চন্দ্র শার্টের হাতা ভাঁজ করতে করতে বের হলো। কামরুল সাহেব চন্দ্রকে রেডি হয়ে বের হতে দেখে জিজ্ঞাসা করলো, এখন কোথায় যাও? একটু পরেই তো লাঞ্চ টাইম হয়ে যাবে। এখন কোথাও যাও না। এই এলাকার এমপি আকবর আঙ্কেল, মনে আছে আকবর আঙ্কেলের কথা? তোমার স্কুল বন্ধু, সে এসেছে, তার সাথে দেখা করতে যাচ্ছি বাবা। এই ঘন্টাখানেকের মধ্যেই এসে পড়বো। আকবরকে আমার সাথে দেখা করতে বলো, অনেকদিন দেখা হয় না ব্যাটার। হুম। বিয়েতে অন্যরাও নিমন্ত্রিত, কাল দেখা করে নিও। চলে আয় চন্দ্র। ওর যাওয়ার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে পুনম। চন্দ্রকে দেখেই রূপসার তখনকার কথা মনে পড়ে গেল। তাই সে কামরুল সাহেবকে বলল, বড় বাবা তোমরা খেলো, আমি আর মুক্তি একটু আসছি। রূপসা মুক্তিকে টেনে নিয়ে যায়। কোণে কাউকে না দেখে সেখানে দাঁড় করিয়ে বলল, পুনম আর চন্দ্র ভাইয়ের ম্যাটারটা কি? ভনিতা করল না মুক্তি, সাবলীল কণ্ঠে বলল, ভাই পুনমকে পছন্দ করে আমাদের বাসায় আসার আগে থেকেই। অবাক হয় রূপসা, পরেক্ষণে কিছু মনে হতেই মুক্তির দিকে তাকায়। মুক্তি রূপসার মনের কথা বুঝতে পেরে তাড়াতাড়ি করে বলল, ভাই কাউন্সিলিং এ আছে, প্রতি সপ্তাহে 2বার করে কাউন্সিলিং করে। ইভেন এখন সিগারেট ছাড়া আর কিছুই খায় না। ইভেন কোকেনও একদমও কমিয়ে দিয়েছে। সেটাও ধীরে ধীরে ছেড়ে দিবে আমার বিশ্বাস। এত চেঞ্জ! অবাক স্বর রূপসার। মুক্তি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, স্রেফ পুনমের জন্য। রূপসা বেশ খুশি হয়, জড়িয়ে ধরে মুক্তিকে, কেঁদে দেয় মুক্তি। রূপসা দুজনেই। পুনম আমাদের জন্য একটা ব্লেসিং রূপ। আমার ভাইটা আবারও সুস্থ সবল জীবনে ফিরে আসবে। আমি অনেক অনেক খুশি। আমিও অনেক খুশি। পেছন থেকে সমস্বরে বলল, আমরাও। মুক্তি রূপসা পেছনে তাকিয়ে রিমি, ঝিনুক, পরশ, পূর্ব, নিশা, রাইয়ান। মুক্তির পরশের সামনে দাঁড়িয়ে বলল, মামার কানে যেন এই কথাটা না যায় পরশ। হুম, যাবে না বড় আপু। চন্দ্র ভাই আমার আপির জন্য এত করেছে, আমি তাকে এইটুকু সাহায্য করব না? সব ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে। পেছন থেকে তখন পুনম গাল ফুলিয়ে বলল, আমাকে ভুলে গেলে তোমরা যাও, তোমাদের সাথে কথা নেই। লিমন এসে বলল, তাই ঠিক বোনটি, চলো আমরা নিজেদের মতো করেই ঘুরে আসি। এ না না, আমরাও যাব, সবাই একসাথে বলল। লিমন হাসলো। সবাইকে একসাথে নিয়ে ইহান লিমন বের হলো আশেপাশে একটু ঘুরতে। এমপি আকবর সরকারের সামনে বসে আছে পাশে রিশন। চন্দ্র, তোমার বাবা আমার বন্ধু, সেই হিসাবে বলছি এই ব্যবসাটা বাদ দাও। আঙ্কেল, ব্যবসাটা আমার পরিপূর্ণ বৈধ এবং আমার ব্যবসায়ে বেশিরভাগই আর্মস বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কাছে আছে। এতে কোনো ভুল নেই। কিন্তু তোমার বাবা এই রাজনীতি পছন্দ করছে না, সে চাইছে না তুমি এখানে থাকো। রাজনীতি ছেড়ে দেবো আঙ্কেল। এই পচা পাকে আমি যার জন্য পা দিয়েছি তাকে পাই, এরপর সব ছেড়ে দিব। সেটা আমার ওপরে ছেড়ে দাও বেটা। ওই লোক তোমার এলাকার 1 মাসের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। তার দিকে তাকায় চন্দ্র। আকবর সরকার চোখের ইশারায় আশ্বস্ত করে। আরো কিছু কথা বলে চন্দ্র। রিশান বিদায় নিল। তুই এমপি পদ ছেড়ে দিবি? হ্যাঁ। কেন? দেখ চন্দ্র, অনেক কষ্টে তুই এই পর্যন্ত এসেছিস। এই সময় তোর অনেক শত্রু তৈরি হয়েছে এর মধ্যে। রিশানকে বলতে না দিয়ে চন্দ্র বলল, সেই ব্যবস্থাও হয়ে গেছে। কিভাবে? হবে কোনোভাবে। উদাসীন উত্তর চন্দ্রের। দীর্ঘশ্বাস ছাড়ল রিশান। চন্দ্র যেহেতু বলেছে, তাহলে ব্যাকআপ হিসাবে কিছু তো রেডি আছেই। রিশান তাকায় চন্দ্রের দিকে। এটা সেই কলেজ পড়ুয়া চন্দ্র নেই, হয়েছে এক ধুরন্ধর রহস্যময় চন্দ্র। রাতে মুরব্বীরা নিজেদের মতো করে কাটালেও বরপক্ষ সহ ছেলেরা ঠিক করলো ব্যাচেলার পার্টি করবে।
মেয়েরা মেহেদি শ্রীমণি করে, নিজেদের মতো করে আনন্দ করবে, তাহলে তারা কেন পিছিয়ে থাকবে? সেই জন্যই হোটেলের ছাদে কিছু বিয়ার আর সফট ড্রিঙ্কসের আয়োজন করা হয়েছে। আবার ককটেল সহ হালকা স্ট্রং ড্রিঙ্কসের ব্যবস্থাও করা হয়েছে। লিমন বইয়ের ভয়ে না খেলেও চন্দ্র আজ ইচ্ছে করে খেলো না। ওর এই বিষাক্ত জীবনটা ভালো লাগে না, সহজ ও সাবলীল জীবন চাই ও। তাই তো রিহাবে না গিয়েও রিহাবের ডক্টরের সাথে আলোচনা করে, তার থেকে কাউন্সিলিং করে চন্দ্র। চন্দ্র হোটেলের ছাদ থেকে নিচে তাকায়। 12 তলা বিল্ডিং এর নিচে কাউকে চুনোপুটি লাগলেও চন্দ্র সেই দিকেই তাকিয়ে রইল। নাবিলা ওর বরের সাথে দেখা করতে এসেছে, আর তার সাথে মুক্তি, পুনম, রূপসা, রিমি, ঝিনুকও আছে। নাবিলার আর কাজিনরা মেহেদি দেওয়ায় ব্যস্ত। নাবিলার বর থেকে নাবিলার বিয়ার চেয়েছে। তার বর অনেকবার নিষেধ করলেও সে মানেনি, বলেছে একটা ক্যান দিলেই হবে। রূপসা মুক্তিও এক্সাইটেড হয়েছে। চন্দ্র নিচে থেকে চোখ সরিয়ে গেটের দিকে তাকাতেই দেখলো নাবিলার বর হাতে একটা প্যাকেট নিয়ে নামছে। চন্দ্র তার পিছু গিয়ে তার সাথে লিফটে উঠল। এটা কি শাকিল ভাই? চন্দ্রের কথায় ভয় পেল লোকটা। আমতা আমতা করে বলল, আসলে চন্দ্র, চলেন আমিও যাই। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল শাকিল। নাবিলা খ্যাপাটে হলেও চন্দ্রকে বেশ ভয় পায়, তাই সে চন্দ্রকে সাথে নিয়ে চলল। নিচে নেমে হোটেলের সামনে আসতেই দেখলো সবাই নিচে দাঁড়িয়ে প্রথমে শাকিলকে দেখে। নাবিলা এগিয়ে গেলেও চন্দ্রকে দেখে প্রথমে থেমে গেল। সকলে ভয়ে একে অপরের দিকে তাকায়। রিমি বিড়বিড় করে বলল, আপু, আজ আর রক্ষে নেই। চন্দ্র ওদের সামনেই দাঁড়িয়ে বলল, আইডিয়া কার? গাল ফোলায় নাবিলা। কিছু বলতে নিলে ঝিনুক ফট করেই বলে দেয়, পুনমের। হতভম্ব পুনম ঝিনুকের দিকে দাঁত কড়মড় করে একবার তাকিয়ে আবারও সবার দিকে তাকায়। সবাই অনুনয় চোখে তার দিকে তাকিয়ে আছে। তা দেখে পুনম বিড়বিড় করে বলল, এরা এমন করে তাকিয়ে আছে যেন বাঘ সবাইকে খেয়ে ফেলবে, আর আমিই একমাত্র রক্ষাদাত্রী। পুনমের ভাবনার মাঝে চন্দ্র পুনমের সামনেই দাঁড়িয়ে চিরাচরিত গম্ভীর স্বরে বলল, এক্সপ্লেইন। হাতের উপরিভাগে ছোট্ট আকারের একটা মানডালা ডিজাইন, আঙ্গুলের ডগায় মেহেদির শ্যামবর্ণা হাতে সবুজ শুকনা মেহেদি চন্দ্রের বুকের হৃদস্পন্দন যেন বাড়ায়। কপাল কুঁচকে তীক্ষ্ণ চোখে পুনমের গতিবিধি লক্ষ্য করছে। চন্দ্রের চোখ এদিকে ওদিকে ঘোরানো, হাত উঁচু করে মাথায় ঘোমটা টানা, হাতে সবুজ রঙা চুড়ির রিনঝিন শব্দ। হাতের রিনঝিন শব্দে অন্য হাতে খেয়াল করলো আরেক হাতে চুড়ি নেই, এক হাতে বেশ অনেকগুলো চুড়ি পড়েছে। চন্দ্র ফট করেই বলে উঠল, ওই হাতে চুড়ি নেই কেন? পুনম সহ সকলে অবাক হয়, তবুও কেউ কিছু না বলে মিটিমিটিয়ে হাসতে হাসতে এই দুইজনের কাণ্ড দেখছে। এতক্ষণে নাবিলা সহ তার হবু হাজবেন্ডের মাথাও মাথায়ও এসেছে তাদের বিষয়টি। পুনম আমতা আমতা করে বলল, এনেছিলাম, তবে ব্যাগে কিছুতে চাপা পড়ে ভেঙে গেছে। চন্দ্র আর কিছুই বলল না, ওদের দিকে তাকালো। ঠিক তখনই আকাশে গর্জন শুরু হলো। রূপসা বলল, ভাইয়া, বৃষ্টি শুরু হবে, আমরা যাই। শ্রাবণ মাস মানেই যখন তখন বৃষ্টি। বলার সাথে সাথে বৃষ্টি শুরু হলো। সকলে দৌড় দিল, বেশি দূরে না, রিসোর্ট, তাই চলেই গেল। শাকিল ওপরে উঠে গেলেও চন্দ্র ওই বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে রইল। কপালে আসা ভেজা চুলগুলো হাত দিয়ে ব্যাক ব্রাশ করতে করতে আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবলো, ফের মুচকে হাসলো। আরো কিছুক্ষণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকলো। কি সব ভেবে চলেছে। পেছন থেকে রিশান ডাকে। ধ্যান ভাঙলো চন্দ্রের। এই চন্দ্র, দ্রুত আয়, বৃষ্টির মধ্যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? চন্দ্র চলে যায় রিশানের সাথে। হোটেলের ক্যাফেতে সকলে আর কিছুক্ষণ থেকে, কেউ চা, কেউ কফি খেয়ে, আবার কেউ লেবু পানি খেয়ে হ্যাং কাটিয়ে ঘুমাতে গিয়েছে। কারণ বিবাহিত লোক যদি বউদের হাতে ধরা পড়ে তাহলে খবর আছে। স্নিগ্ধ সকাল। কাল রাতের জোর বৃষ্টির ফলে আকাশ এখনো মেঘলা। পুনম উঠে বসে। দূরে কোথাও যেন ক্ষীণ শব্দের আজান ভেসে আসছে। পুনম ওড়না গুছিয়ে হাতের দিকে তাকায়। মেহেদি রঙা বেশ
হয়েছে, মেরুন রঙা। কাল রাতে মেহেদি শুকানোর পরে উঠিয়ে হাতে সরিষার তেল দিয়ে রেখেছিল। এটা তার আব্বু করত প্রতি ঈদে। আনিস সাহেব পুনমের হাতে ছোট্ট বৃত্ত এঁকে দিত, আবার রাতে শুকিয়ে গেছে সরিষার তেল মাখিয়ে দিত। এতে নাকি মেহেদির রং বাড়ে। পুনম কাউকে ডাকলো না। কাল সকলেই যেন অনেক দেরিতে ঘুমিয়েছে। যদিও বৃষ্টির কারণে কেউ বাইরে যায়নি, ঘরে চায়ের আসর বসিয়েছে, তবু পুনম আগে আগে ঘুমিয়ে পড়েছিল। পুনমের ঘুম হলো ঘুমে ধরলে দিন দুনিয়ার হিসাব নাই, শুধু লাইটটা অফ থাকলেই হলো। তাহলে হাজার চিল্লাচিল্লির মধ্যেও সে বিন্দাস ঘুমাতে পারবে। পুনম লাগেজ হাতড়ে একটা সুতির থ্রি পিস বের করলো। কাল রাতে থ্রি পিস পাল্টে একেবারে অজু করেই বের হয়, আর একটা পরিষ্কার ওড়না বিছিয়ে নামাজে দাঁড়ায়। নামাজ পড়ে আবারও শুলো। ঘুম ধরা দেয় না আজ কেন জানি। পুনম আর ঘরে না থেকে ভাবে সকালে ঘুমে থাকতে থাকতে রিসোর্টটা একটু ঘুরে আসবে। মাথায় হিজাবের মতো করে ওড়নাটা পেঁচানো, সেভাবেই বের হয়। পুনম বের হয়ে কাউকে না পায় না, এগিয়ে যায় কটেজের পাশে খোলা জায়গায়। সবুজে ঘেরা স্নিগ্ধ মনোরম পরিবেশ। পাতায় জমে থাকা বৃষ্টি দেখে পুনমের লোভ জাগলো পানি ধরার। সে দৌড়ে যেয়ে চিকন গাছটা ঝাড়া দিতেই ঝরঝর করে পানি ছিটকে আসে। সাথে সাথেই নাম না জানা গাছের পাতাও খিলখিল করে হাসে পুনম। গাছ ছেড়ে নজরে যায় মাটিতে বিছিয়ে থাকা ভৃঙ্গরাজ ফুল সহ আরো বুনো ফুল। পুনম ভৃঙ্গরাজ ডাল সহ ছিঁড়ে কয়েকটা ডাল একত্র করে একটি ক্রাউন বানায়, আর এর ওপরের ফাঁকে ফাঁকে আরো বুনো ফুল দিয়ে সাজায়। সেটা মাথায় দেয়। ইস, যদি মোবাইলটা আনতে পারতাম তাহলে কয়েকটা ছবি তুলতে পারতাম, আফসোসের স্বরে বলল পুনম। ফের মুচকি হেসে নিজেই বলে, সমস্যা নাই, ফিরে যে আগে ছবি তুলব। পুনমের নিজে মনে কথা বলতে বলতে একটা কাগজের প্লেন এসে পুনমের দিকে কপাল বরাবর বাড়ি খায়। কপাল ডলতে ডলতে পুনম নিচে পড়ে থাকা প্লেনটা উঠিয়ে আশেপাশে তাকায়। পুনম প্লেনটা ফেলে দিতে নিয়েও আবারও ভাঁজ খোলে। সেখানে গুটি গুটি অক্ষরে লেখা, এভাবে হাসলে কেন মেয়ে? তোমার হাসিতে যে কেউ ঘায়েল, কারোর হৃদয়ে দোলাচল বাড়ে, সেটা কি এই পাষাণ শ্যামকন্যা টের পায় না? পুনম অবাক। এই চিঠি কে দিল পুনমকে? আশেপাশে তাকালে কাউকে দেখতে পায় না। কাগজের টুকরো ফেলে দিতে নিয়ে ফেলে না, তারাও কারোর প্রেমপত্র ভুলে তার কাছে এসেছে এই ভেবে হাতের মুঠো করে নিয়ে গেল। পুনম ভেতরে যেতেই বড় কটেজটার পেছনে দেওয়াল থেকে একটা ছায়া মূর্তি সরে গেল। সকাল 10টায় ঝিনুকের ধাক্কায় পুনমের ঘুম ভাঙে। সকালে সেখান থেকে ফিরে সকলে সেখান থেকে ফিরে এসেই পুনম ঘুমিয়ে পড়েছিল। অবশ্য চিঠিটা হেফাজত করেই রেখেছে। কার না কার চিঠি। পুনম উঠে সর্বপ্রথম ঝিনুককে জিজ্ঞাসা করলো, এই ঝিনুক, তুই প্রেম করিস? পুনমের প্রশ্নে ঝিনুক প্রথমে থতমত খেলেও পরে লজ্জা পেল। পুনমের সামনে বসে আশেপাশে তাকায়, বড় কেউ আছে কিনা। কাউকে না দেখে ফিসফিসিয়ে লজ্জালু স্বরে পুনমকে বলল, হ্যাঁ। বড় বড় চোখে তাকিয়ে থাকে পুনম ঝিনুকের দিকে। অবাক স্বরে শুধায়, কে ছেলেটা? কার সাথে প্রেম করিস? ভাইয়ারা জানতে পারলে খবর আছে, ছাড়বে কিন্তু একেবারে। নাক মুখ কুঁচকে বলল, কচু করবে তোর ভাইয়ারা? ওই ভাই রিসাইনার আমার পিছু পিছু ঘোরে। কথা শেষে মুখ বাঁকায় ঝিনুক। পুনম হাঁ হয়ে তাকিয়ে আছে। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে রিশান ভাই এরকম করছে বলে। পুনমের মনে পড়ে কলেজে যেতে নিলে রিশান সবসময় তাকে আর ঝিনুককে বেশি শাসাতো কোনো ছেলের সাথে কথা বললে। সেই ভাই তলে তলে এত দূর। ঝিনুক পুনমের হাঁ হয়ে থাকা চেহারার দিকে তাকিয়ে বলল, কিরে, বিশ্বাস হয় না তো? দাঁড়া, প্রমাণ দিচ্ছি, বলেই হাতের ফোনটা দ্বারা কল লাগালো।
3 বার রিং বাজার পরে রিশান হাই হ্যালো কিছু না বলেই সরাসরি বলো, বলো জানেমান। ঝিনুক ভুরু নাচায় পুনমের দিকে। রিশানকে বলে, ঘুমাচ্ছিলেন, আচ্ছা ঘুমান, বলে খট করে কল কেটে দেয়। পুনম দৌড়ে যেয়ে নিজের ছোট্ট পার্স থেকে একটা চিরকুট আনে, ঝিনুকের দিকে বাড়িয়ে বলো, তাহলে এটা তোর? কাগজটার দিকে তাকায় ঝিনুক, পুনমের দিকে তাকিয়ে বলো, এটা কি? তুই আর আমি এই থ্রি পিসটা একই রকম বানিয়েছিলাম না? হ্যাঁ তো। আরে দেখ তো আমার পরনে। তাই হয়তো রিশান ভাই ভুল করে এই চিঠিটা তোর বদলে আমার কাছে পাঠিয়েছে। গম্ভীর হয় ঝিনুক। এত বড় গন্ডগোল তো রিশানের করার কথা না? গম্ভীর স্বরেই জিজ্ঞাসা করে, কখন দিয়েছে? আজ সকালে আমি যখন নামাজ পড়ে হাঁটতে বের হয়েছিলাম, তখন একটা অ্যারোপ্লেন আমার কপালে এসে লাগে। সেটা খুলতেই দেখি প্রেমময় চিরকুট। ঝিনুক পত্রখানা পড়ে মুখ বাঁকিয়ে বলল, এত সুন্দর প্রেমপত্র লিখবে রিশান ভাই? মাথা খারাপ নাকি? ঝিনুকের কথা শুনে বেশ চিন্তায় পড়ল পুনম। চিরকুটটা নিয়ে ভাঁজ করতে করতে চিন্তিত স্বরে বলল, তাহলে কার হতে পারে এটা বলতো? কাঁধ ঝাঁকায় ঝিনুক। ফের পুনমকে এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসতে বলল। পুনমও তাই করলো। হয়তো কারোর চিঠি তার হাতে এসে পড়েছে। তাই না ভেবে ফ্রেশ হয়ে আসতেই দেখে ডেকোরেশনের কাজ চলছে। রাতে গায়ে হলুদ, তাই পুনম দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেকোরেশনের কাজ দেখছিল। ঠিক তখনই তার মাথার ওড়নায় কিছু লাগার আভাস পায়। খুলতেই দেখতে পায় সেখানে লেখা, এই মেয়ে, এই তোমার সাহস? কি করে হয় আমার লেখা চিঠি অন্য কাউকে দেখানোর? বেশি সাহস হয়ে গেছে নাকি তোমার?